আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, আপনারা কেমন আছেন? সবাই আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। সকালবেলা আজকের ব্লগটা শুরু করলাম। আমাদের ঘরের চারপাশে যা যা আছে আপনাদের সাথে একটু শেয়ার করব। ঘুম থেকে উঠছিলাম, তখন বাজে মনে হয় যে 5:30 বা 5:40 এরকমের বাজে। উঠছি, মা জি একসাথে নামাজ পড়লাম, মা চুলা জ্বালাইছে ওদিকে। আর আমি ভাবলাম যে একটু আপনাদের সাথে ব্লগটা আজকে বাইরের থেকে শুরু করি। যেহেতু এখন শীতের শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই শীত লাগতেছে। আবহাওয়াটা অন্যরকমের। সকালবেলা বিকেলবেলা গাছে নিশির পরে গাছগাছালি সবাই লাগাইতেছে সুন্দরভাবে, শাক সবজি বেশ ভালোই লাগে। তো মা হচ্ছে অনেক আগে একটা পুঁই শাকের গাছ লাগাইছিল। গাছটা শুধু গরুতে ভেঙেই ফেলায়, খাইয়েই ফেলায়, উগলাইয়া ফেলায়, এরকম করতে করতে পুঁই শাকের গাছটা এখন অনেক বেশি বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা কয়েকদিন শাক খাইছি। লাউ গাছ লাগাইছে নতুন করে। ভাবির এপাশে অনেকগুলো বোম্বাই মরিচের চারা করছিল, সেই চারাগুলো কিন্তু আলহামদুলিল্লাহ এখন ফুল কড়া দিয়ে ভইরা গেছে। তো ছোট ছোট মাত্র কয়েকটা চারা আসলে, প্রত্যেকটা চারাই অনেক সুন্দরভাবে আছে। তো পাখিতে হচ্ছে ফুলের কড়াগুলো শুধু কাইটে ফেলায়, এই জন্য ভাবি মশারি দিয়ে সুন্দর করে পেঁচায় রেখে দিছি যাতে পাখি ঢুকতে না পারে। আর আরও 2 বছর আগের একটা গাছ আছে, সেই গাছটার ভিতর 2-1টা মরিচ আছে, অনেক বেশি ঘেরান আর অনেক বেশি ঝাল। এখন মানে গাছ ঝাড়া মরিচ, তো শেষ সময়ের মরিচ, অনেক ঘেরান আছে আসলে অনেক। আর ভাবিরও এ পাশে লাউ গাছ, পুঁই গাছ, আলহামদুলিল্লাহ অনেক গাছ লাগাইতেছে, সুন্দর সুন্দর পাতা বের হইতেছে এখন। রিয়না হচ্ছে গিয়ে সবসময় অনেক কলা গাছ, পেয়ারা গাছ, আম গাছ, কাঁঠাল গাছ লাগাতে পছন্দ করে। আর ওর হাতে কলা গাছ লাগালে সবসময় অনেক বেশি কলা হয়। একটা একটা করে অনেক গাছ, মানে অনেক পদের কলা গাছ লাগাইছে। যেমন এই একটা কলা গাছ, তারপর জিন কলা গাছ বলে, কাঁচা কলা গাছ, অনেক কলা গাছ লাগাইছে। তো প্রত্যেকটা কলাই ড্যাম ছেড়া ছেড়া এখন পুরা বাগান ভরে গেছে। এদিকে ধনিয়া পাতা, মায়ের পেঁপে গাছ, ডাঁটা শাকের গাছ, আলহামদুলিল্লাহ দেখতে যে কি ভালো লাগে। আমাদের দরজার সামনেই একটা গাছ আছে ওর, রিওনার হাতে লাগানো, এই বছরেই লাগাইছে একটা আম গাছ আর একটা লেবু গাছ। হুটহাট করে যেটা ভালো লাগে সেটাই করবে ও, কেউ বাধা দিলে শুনবে না, ও যেটা মন চাইবে সেটাই লাগাইছে। বলতেছে, মার এটা কি বাঁচবো নি, লাগাই রাখলাম মাতারি, এটা কি বাঁচবাগে বাচ্চা লোক। হ্যাঁ, কিন্তু গাছটা আলহামদুলিল্লাহ সে বাচ্চাই আছে এখনও। প্রতিদিন দিনার দিন নতুন নতুন পাতা ছাড়ে। আমি এসে দেখছি একদম ছোট ছোট পাতা, এখন সেই পাতাগুলো কত বড় বড় হয়ে গেছে। এদিকে মার একটা শখের ডাঁটা শাক ছিল, শাক মানে গাছ অনেক মোটা হয়ে উঠছিল, আর এটার ভিতরে অনেক ফুল বের হয়েছিল ডাঁটা শাকটায়। দেখা যায় আরও যদি 1-1.5 মাস যায় তো এটা থেকে অনেক দানা লইতে পারতো। মা অনেক শখ করে রেখে দিয়েছিল, কিন্তু ভাগ্যেশ কাগো গরুতে ভাঙছে কে জানে, রাতের অন্ধকারে ভেঙে ফেলাইছে গরুতে। আচ্ছা, তো চলেন এখন ঘরে যাই, ঘরে গিয়ে কিছু কাজ করি মার সাথে। মা এতক্ষণ অনেক কাজ করছে একা একা ঘরে। আসলে সকালবেলা উঠে মন চায় কি জানেন, পারি না সেটা আসলে। যেমন মন চায় নামাজেই বসে থাকি 2-1 ঘন্টা, নামাজের হোগলায় বসে থাকি বা নামাজের জায়নামাজেই বসে থাকি। আসলে সেটা হয় না। কোনো কোনো সময় বাচ্চা কাচ্চা থাকলে ওরা কান্নাকাটি করে উঠে, এই কাপড় চোপড় নষ্ট করে উঠে, বা এই দেখা যায় ওদের মন মানসিকতা এক এক রকমের থাকে। তো ছোটো বাচ্চা নিয়ে তারপরে যাই হোক আলহামদুলিল্লাহ যেভাবে পারি সেভাবেই করি। প্রায় 1-1.5 কেজি আলু কাইটা নিছি। আর এই আলুটা কাইটা নেওয়ার বেশি কারণ হচ্ছে এটা যে আজকেও আমাদের ঘরে 4-5 জন লোক কাজ করতেছে, তাদের জন্য রুটি ভাজির ব্যবস্থা করতেছি। অনেকগুলো আলু কাইটা নিলাম, কুচায় নিছি, আমার হাত কেঁচা কেঁচা হয়ে গেছে একবারে। আর মা হচ্ছে গিয়ে আটা সিদ্ধ করছে, আটা সিদ্ধ করে সেটা ঠান্ডা করতেছে ফ্যানের বাতাসে। আর ওই চুলায় আমি আবার আলু ভাজিটা বসাই দিয়ে তাওয়াটা লেপে নিছি কাদা দিয়া, যাতে করে রুটিগুলো না পুড়ে। আর কমপক্ষে হলেও 25-30টা রুটির প্রয়োজন, যেহেতু হেরা 5 জন কাজ করতেছে, আমরা তো ঘরে 2-4-5 জন মানুষ আছি। তো যারা কাজ করতেছে হ্যাগের জন্য হিসাব করে 4-4 করে, জন প্রতি 4 করে, যদি 4-5 20টা রুটি দেয়, বাকি যদি 8-10টা থাকে ওগুলো দিয়ে আমাদের ঘরে আবার 5-7 জন মানুষ আছে, হয়ে যাবে। সাফান কিন্তু ঘুম থেকে সে অলরেডি উঠছে, আইসে এখানে অনেক দুষ্টামি করলো। আসলে কী হয় জানেন তো, মা যেভাবে অসুস্থ, সেভাবে মায়ের জায়গায় যদি আমি থাকতাম, আমি মনে হয় না যে বিছানা থেকে উঠতে পারতাম। পুরা পা দুটা চিকন, কিন্তু হাঁটু দুটা ফুইলা, একটা বাবার মনে হয় কত মন ওয়েট, হাঁটতে পারে না, রগে টান খায়, এরকমের অবস্থা। তারপরে যাই হোক আলহামদুলিল্লাহ প্রতিদিন একদম আজানের সাথে সাথে উঠবে। সংসারের কাজকাম কোনোটাই থাকে না, হয়তো ভালোভাবে গুছিয়ে গেছে, আমাদের মতো না করতে পারলেও সব কাজ নিজেরটা নিজেই করার চেষ্টা করে। এই জন্য হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন বা পরিপাটিভাবে দেখাইতে পারে না। আসলে গ্রাম মানেই হচ্ছে এরকমের।
যার ঘরে সাংসারিক কোনো হাঁস মুরগি গরু বাছুরের কোনো ঝামেলা নাই, তারটা হয়তো যেভাবে গুছিয়ে রাখে সেভাবেই থাকে। তো আমার মায়ের সংসারে তো আলহামদুলিল্লাহ সবই আছে, প্রায় 14-15টা হাঁস, 5-7টা মুরগি আছে, গরু আছে, বারবার ওঠা নামা। হাঁস মুরগি থাকলে কত রকমের ময়লা করে তা তো আপনারা জানেন। এরপরে হচ্ছে বাইরে কাজ করে আমার আব্বা, সে 2-4-5 জন মানুষ কম বেশি সবসময় থাকে, তার জন্য রান্না করতে হয়, আলাদা এটা করতে আলাদা সেটা করতে হয়। এত কাজের ভিতরে যে মা সব কিছু ঠিকঠাক রাখে, এটার জন্যই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আচ্ছা, তো সাফওয়ান ঘুম থেকে উঠে আমরা রুটি ভাজি খাবো না, আমরা খাবো চাল ভাজা, এটা সবসময় আমাদের কাছে ভালো লাগে। সাফওয়ান মায়ের হাতে চিনি দেখে কান্নাকাটি করতেছিল, মা ওর কান্না থামানোর জন্য একটু চিনি দিল, খাইলো, এখন ঠান্ডা হয়েছে। এদিকে আবার কাজের ফাঁকে ফাঁকে আব্বারে কোলা এসে ভাতগুলা দিয়ে দিতেছে, একজনে নাকি ভাত খাবে না বলে দিছে, তো তারে ভাত দিচ্ছে, অন্যগুলারে রুটি ভাজি পান বানাইয়া দিল, 4 ফ্লাক্স দিল। তো এগুলো নিয়ে আব্বা এখন চলে যাবে। তো অনেক দূরে কাজ করতে যায়, তো আস্তে আস্তে দেখা যায় আর অনেক 10টা-11টার বেশি বেজে যাব। রান্না করার তেমন কোনো কিছুই ছিল না, সবজি বলতে কিছুই ছিল না। এই জন্য আব্বা যখন আসছে বাজারে থেকে একটু বেগুন নিয়ে আসছে আর একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছে ছোটো। তো এই পাঙ্গাস মাছটা আনার কারণ হচ্ছে, এটা পাঙ্গাস মাছ আমাদের ফ্রিজে আছে, আমি বরিশাল থেকে আনছিলাম, দেখছিলেন প্রায় 2-2.5 কেজির একটা মাছ, কিন্তু ওই মাছটা আমার কাছে ভালো লাগে না, আমার কাছে ছোটো ছোটো পাঙ্গাস মাছই ভালো লাগে। এই জন্য আমি বাড়িতে আসলে আব্বা পাঙ্গাস মাছ ছোটোটা আনবই। তো মাছগুলো কাটতে হবে, আর আব্বা ওই যে চলে যাবে, সে অনেক দূরে, বাবার 5 লিটারের একটা পানির বোতল নিয়ে যায় হাতে করে, এই খাবারগুলো নেয় ফ্লাক্স একটা হাতে, কোমর সমান পানি, এত কষ্ট করতেছে আমার আব্বা, ভাবলে যে কি খারাপ লাগে। ওদিকে মায়ের দিকেও তাকায়, যে মা রাত্রে ঘুমাইতে ঘুমাইতে 12টা-1টা বেজে যায়, ভাইরা আসে না, বারবার দরজা খুলতে হয়, ওরা আসলে খাবার দিতে হয়, আবার সেই 4টা-5টা বাজে উঠে। সবার চিন্তা করতে করতে আমি নিজেও মাঝে মাঝে অসুস্থ হয়ে যাই। কী করবো আর, এমনি তো শরীরটা ভালো ছিল না, 3-4 দিন ধরে দাঁতে ব্যথা, সেই দাঁতে ব্যথার জন্য তো খুব পাগল। সামিয়ানার একটু দাঁতে ব্যথা ছিল না, ওর দাঁতগুলো পোকে খাইয়ে ফেলাইছে সব। পোকে খাওয়ার পরে এখন ছেলেটা শক্ত কোনো খাবার খাইতে পারে না, দাঁত ভাঙ্গে যায়। দাঁতের কি অবস্থা হয়েছে, আসলে দাঁত হচ্ছে খুবই শরীরের ভিতরে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। দাঁত না থাকলে মানুষের কীরকমের লাগে, তাই না? ওর বয়স এখন কম, মাত্র 2 বছরের ভিতরে ওরা 2বার করে দাঁতে পোকে যেন না খায়, এই জন্য ওষুধ খাওয়ানো হয়ে গেছে। এই বেশি আর খাওয়ানো সম্ভব না, কারণ যে কোনো ব্যথার জন্য ঔষধও খাওয়া ভালো না। আচ্ছা, এদিকে দুপুরে রাজীবরা কোথাও গেছিলো মিটিংয়ে, তো সেই মিটিং শেষ করে আসছে যখন, তখন ওদেরকে খাবার দিছিল, নিমকি, মিষ্টি, কেক, ও আয়না সাফওয়ানের একটা দিছে। মা এদিকে রান্না করছিল, সেগুলো আমি খাইতে নিলাম। আমরা রান্না করছে অনেক সুন্দর করে, দেখতেই কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তেলাপিয়া মাছ ভুনা করছিল, ভাত রান্না করছে। আসলে আমি 3 দিন ধরে আপনাদের সাথে থাকতে পারিনি, এই দাঁতে ব্যথার কারণেই শুধু। তো ঔষধ খাইছি, তারপর বারবার গরম পানি দিয়ে কুলি করার পরে এখন আলহামদুলিল্লাহ সুস্থ। সবসময় গলায় কাঁধে একবারে মাথা সহ কান ঢাইকা গামছা দিয়ে বাইন্ধে রাখতাম, যার কারণে ঠান্ডাটাও লাগায়নি তেমন, ভালো লাগতেছে। এর আগে আমার মেজো ভাইয়ের ওর দাঁত উঠছে একটা, যেটার আক্কল দাঁত বলে না, কি দাঁত যেন বলে না, মাড়িতে দাঁতটা উঠছে। এত বেশি ও মানে এত অসুস্থ ছিল, ওর মুখের দিকে তাকাইলে আমি আর মাও কান্না করে দিতাম যে ভাইটা এত কষ্ট করতেছে। তো সেই হিসেবে আমারও অত বেশি কষ্ট হয় না, আমারও ওই সেম ওর মতো একই সমস্যা। আমি তো আবার ঠান্ডা পানি লাগাই নাই, দ্বিতীয়ত সবসময় গামছা দিয়ে বাইন্ধা রাখতাম, বাতাস লাগতো না, পানি ঠান্ডা লাগাইতাম না, এই জন্য একটু কম লাগতেছে। তো আমি খাওয়া দাওয়া করতেছিলাম, এর ভিতরে সাফওয়ান কোন ফাঁকে দিয়ে নাইমে আসছে, আয়সা মুরগিটার এই হাফড়া নিচে বানলো, ওর 2টা জুতা ছিল, জুতা 2টা আমি ধুয়ে শুকা দিয়ে রাখছিলাম, মায়ের জন্য উজু করবে এই জন্য পানি এনে রাখছিলাম। সে মা উজু করে আসছে পুকুরের থেকে, ও সেই পানিগুলোরে পায়ে এমনভাবে খেলাধুলা করতেছে এত সুন্দরভাবে, বলার মতো ভাষা আমার নাই। আর ওর এই দুষ্টামি দেখলাম, আমার রাজীবে সজীবে বড় ভাইয়া এত বেশি খুশি হয়, মানে বলার কথা না, এত বেশি খুশি। ওরা রাতে আসে প্রায় 11টা বাজে 12টা বাজে আসে, প্রায় সাফওয়ান তখন ঘুমাইয়া যায়। হ্যাঁ, সে ঘুমে ঘুমে উঠাইবো, এই গেলে চুমা দিব, ওই গেলে চুমা দিব, এই চুমা টুমা দিয়ে ওরে উঠাইয়া তারপরে হাসবো কিছুক্ষণ, আবার একটু কান্দাইবো চেতাইবো, আবার ওই কী কয় ওইটারে শুনবো, আবার দেখা যায় এরকম করতে করতে লাইট জ্বলে, আলোতে ওর চোখের ঘুম ভাঙে যায়, আর রাত ভরা ঘুমাই দেয় না। আবার সকালবেলা উঠবো সেই 5টা-6টা বাজে। কী যে একটা অস্থির, ওরে নিয়ে আমি মানে এমন একটা ঝামেলার ভিতরে পড়ছি,
ও পানি ছানতেছে, রাজীবে সজীবে এত হাসতেছে, এত মানে খুশি ওর এই সমস্ত দেখে। কি বলবো আর, রাজীবে আর সজীবে সবসময় ওর অনেক বেশি মিস করে। কোথাও যাবে আইসা ওরা না দেখলে ওমা সাফান কই, ওমা সাফান কই, ওমা সামিয়ান কই, এই যে শুরু করে দেয়। ওরা অনেক মানে কি বলবো, ওরা এত ভাগ্যবান আলহামদুলিল্লাহ। ওরা চারটা আমার এত ভালোবাসা পায়। রিয়ন একটু কম সময় দেয়, কারণ রিয়ন ছোটো মানুষ, অত বেশি বুঝে না এখন। আর হেরাত তো আলহামদুলিল্লাহ বিয়ে করছে, বাচ্চা কাচ্চার বাবা এখন, ওরা তো সবসময় অনেক বেশি বুঝবে। এত আলাদা যখনই আসে খালি হাতে কখনো আসে না। সে 10 টাকার খাবার আনলো, 5 টাকার খাবার আনলো, আনবে ওর জন্য। তো আমার আব্বার থেকে ওরা 4 ভাই বেশি কেয়ার করে। আমার আব্বাও করে যদিও, এখন বয়স হয়ে গেছে তো অনেক কিছু চাইলেও পারে না, কিছু কিছু সময় মনেও থাকে না, দেখা যায় টাকাও থাকে না। হ্যাঁ হ্যাঁ, এরকমের একটা অবস্থা। তো ওর সাথে দুষ্টামি করতেছে, বলতেছে এই পানি ফালাইছো অনকি তোরে মারুম, তুই কি মায়ের কাম করছো। ও কান্না করতেছে না, ও উল্টার ওদের সাথে মানে তাল মিলায় চলতেছে। হ্যাঁ, কান্না করবে না সে, তাও বালতি দিয়ে ওদের গায়ে পানি দেয়, আবার কাদা মেখা দিতে যায়, ওদের শরীরে একটু স্যাপ লাগাই দেয়, এরকমের। ওদের সাথে দুষ্টামি করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, থালা বাসন ধুয়েছি, ঘর দুয়ার গুছাইলাম, নামাজ পড়লাম, ভাবলাম বসে না থাকে এখন মাগরিবে নামাজের পরে আমার দাদি খবর পাঠাইছে যদি কিছু থাকে তারে দিয়ে আসতাম, তার পেটে ক্ষুধা লাগছে। তো দেওয়ার মতো কোনো কিছুই ছিল না, শুধু বলতেছি কী দিব কী দিব। হীরা বলতেছে আফা আমার ঘরে পাস্তা আছে, লুডুস নাই, যদি পাস্তা রান্না করে দেন তাহলে দেন নিয়ে। তো ভাবি, বড় ভাবি আর করতেছে আমার ঘরে 1 প্যাকেট লুডুস আছে, ওইটা তো রান্না সাফানোরও হইব না, আমাকে তা ওইটাই দেন। তো এই যে 1 প্যাকেট লুডুস দিলাম আর সেই পাস্তাটা দিলাম। ডিমও ছিল না ঘরে, একটা মুরগির ডিম ছিল, দেশি মুরগির ডিম, সে একদম ছোট একটা ডিম, কমপক্ষে এটার ভিতরে একটা বড় ফার্মের ডিম দিতাম তাহলেও চলতো। তো যাই হোক, এটা করে করে কিন্তু এই যে রান্নাটা করতেছি, আর তরকারি আছে গরম করব। আমাদের দুপুরে আর সকালে যে রুটি বানাইছিলাম সেই রুটি আছে 4-5টা, ভাবলাম 1-2টা রুটি ভাজি একটু তেলে, তারপর খামনি, কারণ রুটি মুটি ভালো লাগে না একদমই, তেলে একটু ভাজলে দেখা যায় আবার একটু খাওয়া যায়। রিয়ন ওরা কেউ বাসায় নেই, শুধু আমি, মা, সাফওয়ান, তোয়া, সাইমন, এই কজন মানুষ। এই পাশে ওই পাশে ভাবিরা তো কাজ করতেছে, তার কেউ কাঁথা সিলায়, কেউ ফুল বানাইতেছে, এরকমের আর কি। তো রান্না করা হয়ে গেছে, মারে দিয়ে এখন পাঠাই দেব। আর আমি 2টা রুটি ভাইজা নেব তেলে, শুধু আমার একার জন্য, কারণ রুটিগুলো এখন শক্ত হয়ে গেছে, কেউ খাবে না জানি, ঠান্ডা হয়ে গেলে তার কেউই খাইতে চায় না। আচ্ছা, আমি একটু আপনাদের সাথে কথা বলে, জানি না ছোটোবেলায় কেউ এরকমের মা বাবার লড়ানি ঝাপানি খাইছে কিনা, কিন্তু আমরা কখনো না খাইলাম। আমার ছোটো ভাই রিয়ন আর সজীব, ওরা দুজন অনেক বেশি খাইছে, কারণ ওদের এখন মোটামুটি বয়স হয়েছে, ঘরে কোনো কাজ করবে না, একটু গরুটাও ডাইরা চেরা বানবো না, সব কাজ মার আর আব্বার দুজন একসাথে করবে। এই জন্য আব্বা বলছে দুপুরে একলা রিয়ন আইসো, আমার মানে বিষ আছে না, বিষ, ওইটার আমাদের দেশে বিষের কোষা কয়, যে আমার 4-5 কোষা বিষ নামাই দিয়ে যাইও। তো সে বলছে আচ্ছা আব্বা আপনি যান, আমি আইতে আসি, কইছে। তা আব্বা তো গেছে, ওর জন্য ওয়েট করতে করতে আব্বা কয়েক ঘন্টা ওয়েট করছে। সেই রোদ ছিল, প্রচুর রোদ ছিল তখন দুপুর টাইমে, যায় না যখন আব্বার তো মেজাজ খারাপ হয়ে গেছে। দুপুরে এসে বলতেছে ওরে যদি আমি ঘরে কোনো রকমের পাই একটা বাড়ি দিয়ে মাইরালাম। যদি ও ঘরে ছিল দেখে, মানে ছিল না দেখে বলছে, থাকলে কইতো না, কারণ এখন ওরা বড় হয়েছে না, আব্বা এটার আগের মাথায় বলছে, সেটা আমরা সবাই জানি বা সবাই মাইনা নিছি। তো আসার পরে রিয়নও তো অনেক বেশি ভয় পাইছে, ভয় পাওয়ার পরে ঘরে আসতে পরে মা যখন বলছে যে তোর আব্বা কইছে ঘরে পাইলে তোরে মারবো কিন্তু খবরদার, কইছে পরে কয় তাহলে আমার কটা ভাত দাও, আমি খাইয়া আব্বা হনের আগে জায়গা। তো ঘরে বইয়া যদি খায় আব্বা দেখবো, যদি আয়া পরে হঠাৎ করে বলা তো আর যায় না, এই জন্যে যে বাইরে নিয়ে খাইতে আছে ডিম বোনা দিয়া আর আলু দিয়া। অন করে আমার কোথায় আছে ফ্ল্যাশ অফ করো, ফ্ল্যাশ অফ করো, আব্বাই আইয়া পড়বো। এত মায়া লাগে জানেন না। যাই হোক, আমি আর রাজীব হাসাহাসি করতেছি, আর ওদিকে মা তরকারি গরম করতেছে, আমি পরোটা ভাইজা সেই তাল ছিল চুলার উপরে রাইখা চলে গেছি, এখন বাকিগুলা মা সারতে আছে। আচ্ছা, তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করে, চারপাশটা কিন্তু একদমই অন্ধকার, আর ও আব্বার ভয়ে এখানে বসে খাইতেছে। তো যাই হোক, আব্বা কিন্তু ওরা কিছু বলতো না, কারণ ও ভয় পেতেছে, ওর জায়গা থেকে ও আর কি ভয় পেতেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।